জিনিসপত্র উপহার যা নিয়ে যাই সেইটা পাই না, এয়ারপোর্ট থেকে লাগে ছাড়াই যে ইন্ডিয়া মালয়েশিয়া থেকে 1 লাখ 1.5 লাখ টাকা মিডল ইস্টে যেতে পারে। আমাদের দেশে লাগে 4 লাখ 5 লাখ 6 লাখ। আমরা প্রবাসীরা যে কত দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আছি, শুধুমাত্র সান্ত্বনা নিয়ে যে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু কার্যত আমাদের সাথে তো চাকর বাকরের চেয়ে জঘন্য আচরণ করা হয় যখন আমরা দেশ থেকে আসি সেই সময় এবং যখন বিদেশ থেকে যাই সেই সময়। তো এই সমস্ত কথা শুনে অনেকগুলো ঘটনা আছে যে আপনার বিশেষ করে ধরেন প্রবাসী দুই শ্রেণীর, একটা একটু ইউরোপ আমেরিকাতে যারা থাকে তাদের সাথে স্বাভাবিকভাবে এক ধরনের ব্যবহার করা হয়, মধ্যপ্রাচ্যের কথা শুনলে তাদের সাথে আবার আরেক ধরনের ব্যবহার করা হয়, কারণ জানে যে ম্যাক্সিমাম কর্মের সন্ধানে যায়, কাজেই তারা কেউ ভিআইপি ডিআইপি না, এমপি মন্ত্রী রাষ্ট্রীয় স্বতন্ত্র এই ধরনের একটা দৃষ্টিভঙ্গিও থাকে। তো এই কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা, যে বলে যে ভাই বাইরে থেকে আসি, ধরেন একটা কাছের জিনিস ভালো লাগছে বাসার জন্য নিয়ে যাচ্ছি, কিংবা বাবা মায়ের জন্য একটা জিনিস শখ করে নিয়েছি, ব্রিফকেসটা এমন ভাবে উল্টে পাল্টে নাড়ে চাড়ে ভিতরে ভাইয়া অস্থির হয়ে যায়। অনেক ক্ষেত্রে লাগেজ কাটাও করে, টাকা পয়সা পাই না, জিনিসপত্র উপহার যা নিয়ে যাই সেইটা পাই না, এয়ারপোর্ট থেকে লাগেজ হারাই যায়। এই সেদিন আমি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম আমাদের দলের একটা প্রোগ্রামে, একজন প্রবাসীর সাথে দেখা, বলে ভাই আমার লাগেজটা পাই না। চিন্তা করেন, এখন ওই দিক থেকে আসছে একটা আবেগ, বাচ্চার জন্য চকলেট নিয়ে আসছে, মা বাবার জন্য একটা উপহার নিয়ে আসছে, প্রিয় সহধর্মিনীর জন্য একটা গিফট নিয়ে আসছে, হাজির হবে। এখন থেকে হাজির হয়েছে, তার ব্যাগটাই পাচ্ছে না, ব্যাগে হয়তো নিশ্চয়ই বৈদেশিক মুদ্রাও ছিল কিন্তু ব্যাগ পাচ্ছে না। এটা তো নিশ্চয়ই এই অথরিটির দায়িত্ব। খোকন ভাই যেটা বলেছেন এটা ঠিক, যে কার্যত আমাদের এই যে এতগুলো দূতাবাস আছে, দূতাবাসগুলোতে বিভিন্ন সেকশন আছে, কিন্তু কার্যত শ্রম উইংয়ে যারা কাজ করেন কিংবা সেবা দেওয়ার যারা দায়িত্বে থাকেন, আমি 4টা দেশ সচক্ষে দেখে এসেছিলাম গত বছর মিডল ইস্টে, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, 4টা দেশে গিয়েছিলাম। প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। ম্যাক্সিমামেরই কমন অভিযোগ যে ভাই পাসপোর্টটা নবায়ন করতে দালালের টাকা দিয়েও নবায়ন করতে পারছি না। কেন ভাই পাসপোর্ট নবায়ন করতে দালালের টাকা দিতে হবে? আপনারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন, পাসপোর্ট নবায়ন তো অনলাইনে হবে, অ্যাপ্লাই করে আপনারা দিয়ে দেবেন যদি তার কোনো ক্রাইম না থাকে। এবং আমাদের দেশে যে পাসপোর্ট করতে গিয়ে প্রথম হয়রানি প্রবাসীরা তো শিকার হয়, সাধারণ প্রবাসীরা পাসপোর্ট করতে গিয়ে বাইরে গেলে একটা পাসপোর্ট লাগবে, দালাল ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না, দালালের আখড়া হচ্ছে এই পাসপোর্ট অফিস। এখন একজন নাগরিকের এনআইডি বা পরিচয়পত্র থাকা মানেই তো তিনি পাসপোর্ট হোল্ড করতে পারেন, এটা তো তার নাগরিক অধিকার। এইটার জন্য কেন তথাকথিত ভেরিফিকেশনের নামে নাগরিকদের হয়রানি করতে হবে? আমি ডাকসুর বিপি থাকাকালীন অবস্থায় 3টা বিশ্ববিদ্যালয়ের, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, পাসপোর্ট না থাকার ফলে যেতে পারিনি, কারণ আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন দেওয়া হয়নি। এইভাবে রাষ্ট্র নাগরিকদের প্রতি যে অবিচার করছে সেটা একটা দৃষ্টান্ত। বিশেষ করে আমরা যদি প্রবাসীদের নিয়ে কথা বলি, আজকে যেটা শিরোনাম চলছে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা, কার্যত আমি প্রবাসী ভাইদেরকে বলবো এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত। প্রবাসীদের সেটা বলছিলাম যে আপনাদের ভাই দেশের মানুষই এখন আর সুরক্ষিত না। তারপরেও বিদেশের যারা আছেন, আমাদের রাষ্ট্রদূতরা, দূতাবাসের কর্মকর্তারা, এইরকম একটা ওভার পপুলেটেড ছোট্ট কান্ট্রি ঠিকই আছে এই রেমিটেন্স ফ্লোর কারণে। কাজেই প্রবাসীদের দিকে একটু নজর দিন। যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকাতে আবাসন করেছে তাদের দিয়ে বাংলাদেশের কার্যত যতটা না এখন সহযোগিতা হচ্ছে, কর্মজীবী প্রবাসীদের দিয়ে তার চেয়ে বেশি সহযোগিতা হচ্ছে। কারণ এই খরা তো সরকারকে ট্যাকেল দিতে হচ্ছে, যে রেমিটেন্সের যে প্রবাহ, রেমিটেন্সের যে ঘাটতি, রিজার্ভ যে তলানিতে 48 বিলিয়ন রিজার্ভ নিয়ে খুব গর্ব করেছিলেন, এখন কোথায় গেছে সেই রিজার্ভ? আমাদের প্রবাসে যেতে ইন্ডিয়া মালয়েশিয়া থেকে 1 লাখ 1.5 লাখ টাকায় মালয়েশিয়া মিডল ইস্টে যেতে পারে। আমাদের দেশে লাগে 4 লাখ 5 লাখ 6 লাখ, কারণ সিন্ডিকেট। এটা হওয়া উচিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রির ম্যানপাওয়ার, যেটা জিয়াউর রহমান এই কনসেপ্ট কাজে লাগিয়েছিলেন, যার ফলেই তো মধ্যপ্রাচ্যে আমাদের শ্রম বাজার উন্মুক্ত হয়েছিল। বাংলাদেশ থেকে আলেমরা মিডল ইস্টে সম্মানের সাথে চাকরি করতে পারে, একটা আলেমের বেতন 4 লাখ 5 লাখ টাকা করে। কিন্তু সরকারের পলিসি নেগোসিয়েশন না থাকার পরে আলেমরা, ইমামরা যেতে পারছে না। মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি, পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে। ইন্ডিয়ার সবচেয়ে মিডল ইস্টের বড় সুপার শপগুলো, চেইন শপ, লুলু, তারপর আরো কি সব ইন্ডিয়ান কোম্পানি। আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা মুসলমান কান্ট্রি, আমরা আমাদের দেশে একটা মুসলিম কান্ট্রি, আমাদের
কৃষকের উৎপাদিত সবজি মাছ মাংস তোমরা এখানে নাও। আমরা হিউজ মার্কেট ছিল, কিন্তু এইদিকে নজর নাই। কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তারা এমপি মন্ত্রী হয় না, তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয়। দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং সেই সংগ্রামে আমরা বিশ্বের এই 2 কোটি প্রবাসীদের সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধুরা দেশে আছে, আগামীর লড়াই সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে আপনাদের অধিকার আদায় হবে না। কাজে সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি। আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের সাথে থাকবে, আপনারা সমর্থন করবেন। আপনাদের সুস্থতা কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে অতিথি যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।